বিসমিল্লাহির রহমানির রহিম। রাজশাহী বিভাগীয় অনলাইন স্কুল কর্তৃক পরিচালিত আমার ঘরে আমার কলেজ, আমার ঘরে আমার কলেজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মজনু মিয়া, প্রভাষক, পরিসংখ্যান, বেলকুচি সরকারি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের জন্য ইতিমধ্যে 3টা ক্লাস নিয়েছি। আজ আমার 4র্থ ক্লাস, উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান 2য় পত্রের 1ম অধ্যায়ের আজ শেষ ক্লাস। আশা করি আমার সাথেই থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই খাতা কলম নিয়ে বসেছ। হ্যাঁ, আজকে আমার আলোচনার বিষয় সম্পূরক ঘটনা ও সম্ভাবনার কতিপয় উপাত্ত। শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রথমে আলোচনা করব সম্পূরক ঘটনা। 2 বা 2-এর অধিক বর্জনশীল ঘটনা যদি এমন হয় যে পরীক্ষা চালালে যে কোনো একটা ঘটনা অবশ্যই ঘটবে এবং সবগুলা ঘটনার ইউনিয়ন করলে যদি নমুনা ক্ষেত্রে সমান হয়, তখন ওই ঘটনাগুলোকে বলা হবে সম্পূরক ঘটনা। ঘটনা 2টা হতে পারে অথবা 2-এর অধিক হতে পারে। 2 বা 2-এর অধিক বর্জনশীল ঘটনা যদি এমন হয় যে পরীক্ষা চালালে যে কোনো একটা ঘটনা অবশ্যই ঘটতে হবে এবং সবগুলা ঘটনার ইউনিয়ন করলে যদি নমুনা ক্ষেত্রে সমান হয়, তখন ওই ঘটনাগুলোকে বলা হবে সম্পূরক ঘটনা। শিক্ষার্থী বন্ধুরা, এখানে শর্ত 3টে। প্রথমত বর্জনশীল, দ্বিতীয়ত পরীক্ষা চালালে যে কোনো একটা ঘটনা অবশ্যই ঘটতে হবে এবং তৃতীয়ত সবগুলা ঘটনার ইউনিয়ন করলে যদি নমুনা ক্ষেত্রে সমান হয়, তখন ওই ঘটনাগুলোকে বলবো আমরা সম্পূরক ঘটনা। শিক্ষার্থী বন্ধুরা, একটা উদাহরণ নিয়ে আমরা দেখতে পারি। একটা ছক্কায় একবার নিক্ষেপ করা হলে নমুনা ক্ষেত্রের নমুনা বিন্দু সংখ্যা a ইকুয়াল টু ফলাফল সংখ্যা টু দি পাওয়ার নিক্ষেপ সংখ্যা ইকুয়াল টু 6 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 6 এবং নমুনা ক্ষেত্রে s ইকুয়াল টু 1 2 3 4 5 6। একটি ঘটনা যেখানে জোড় সংখ্যা আসা, এ যদি জোড় সংখ্যা আসার ঘটনা হয়, তবে a ইকুয়াল টু 2 4 6 এবং b যদি বিজোড় সংখ্যা আসার ঘটনা হয়, তবে b ইকুয়াল টু 1 3 5। এর অনুকূল নমুনা বিন্দু সংখ্যা 3টে, অনুরূপভাবে বি এর অনুকূল নমুনা বিন্দু সংখ্যাও 3টে। একটা ছক্কায় একবার নিক্ষেপ করলে 1 2 3 4 5 অথবা 6 এর যে কোনো একটা আসতে পারে। যদি 2 আসে তাহলে বলবো এ ঘটেছে, বি ঘটে নাই। 3 আসলে বি ঘটেছে, এ ঘটে নাই। পরীক্ষা চালালে 1 2 3 4 5 6 এর যে কোনো একটা সংখ্যা আসলে হয় এ ঘটবে, না হয় বি ঘটবে। এক্ষেত্রে এ এবং বি এর মধ্যে কোনো সাধারণ বিন্দু নেই, কাজে এখানে বলতে পারি আমরা এ এবং বি পরস্পর বর্জনশীল এবং পরীক্ষা চালালে যে কোনো একটা ঘটনা অবশ্যই ঘটবে, হয় এ ঘটবে না হয় বি ঘটবে। এখন আমরা দেখব এই দুটো ঘটনার ইউনিয়ন করলে নমুনা ক্ষেত্রে সমান হয় কিনা। শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করো, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি ইকুয়াল টু
এ ইউনিয়ন বি অর্থাৎ এ এবং বির মধ্যে কমন আনকমন সবগুলা বিন্দু একবার করে নিতে হবে। এ এবং বির মধ্যে যতগুলা কমন আনকমন বিন্দু আছে সবগুলা বিন্দু একবার করে, সবগুলা বিন্দু বা ফলাফল আমরা একবার করে নেব, নিলে এ ইউনিয়ন বি হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, এ ইউনিয়ন বি ইকুয়াল টু 1 2 3 4 5 6। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, এ ইউনিয়ন বি ইকুয়াল টু 1 2 3 4 5 6 ইকুয়াল টু নমুনা ক্ষেত্র, অর্থাৎ এ ইউনিয়ন বি ইকুয়াল টু 1 2 3 4 5 6 ইকুয়াল টু স্যাম্পল স্পেস, অর্থাৎ এ ইউনিয়ন বি ইকুয়াল টু নমুনা ক্ষেত্র এস। কাজে এখানে আমরা দেখলাম এ ও বি বর্জনশীল, পরীক্ষা চালালে যে কোনো একটা ঘটনা অবশ্যই ঘটে এবং এ ইউনিয়ন বি ইকুয়াল টু নমুনা ক্ষেত্রের সমান। সুতরাং এই ক্ষেত্রে আমরা এ এবং বি কে সম্পূরক ঘটনা বলতে পারি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, তাহলে বর্জনশীল ঘটনা কিরকম হবে? 2 বা 2 এর অধিক, 2 বা 2 এর অধিক বর্জনশীল ঘটনা যদি এমন হয় যে পরীক্ষা চালালে যে কোনো একটা ঘটনা অবশ্যই ঘটবে এবং সবগুলা ঘটনা ইউনিয়ন করলে যদি নমুনা ক্ষেত্রে সমান হয়, তখন ওই ঘটনাগুলোকে বলা হবে সম্পূরক ঘটনা। তখন ওই ঘটনাগুলোকে বলবো আমরা সম্পূরক ঘটনা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, ঠিক আছে। এখন আমি দেখাবো সম্ভাবনার কতিপয় উপপাদ্য। শিক্ষার্থী বন্ধুরা, প্রথম যে উপপাদ্যটা দেখাবো সেটা হলো সম্পূরক ঘটনা সমূহের সম্ভাবনা সমষ্টি 1। সম্পূরক ঘটনা সমূহের সম্ভাবনা সমষ্টি 1। প্রত্যেকের সাহায্যে আমরা লিখতে পারি ইউনিয়ন এআই। ইউনিয়ন এআই ইকুয়াল টু স্যাম্পল স্পেস হলে দেখাতে হবে সামেশন পি অফ এআই ইকুয়াল টু 1, অর্থাৎ ইউনিয়ন আই ইকুয়াল টু 1 টু কে এআই ইকুয়াল টু স্যাম্পল স্পেস। ইউনিয়ন আই ইকুয়াল টু 1 টু কে এআই ইকুয়াল টু স্যাম্পল স্পেস, তবে দেখাতে হবে সামেশন আই ইকুয়াল টু 1 টু কে পি অফ এআই, পি অফ এআই ইকুয়াল টু 1। শিক্ষার্থী বন্ধুরা, এটা বাংলা যদি আমি বলি তাহলে দাঁড়ায় এরকম সম্পূরক ঘটনা সমূহের, অর্থাৎ A1 A2 A3 আপ টু AK কে সংখ্যক সম্পূরক ঘটনা। সম্পূরক ঘটনা সমূহের সম্ভাবনা সমষ্টি 1, অর্থাৎ P of A1 plus P of A2 plus P of A3 plus P of plus up to P of AK equal to 1। চলো দেখি শিক্ষার্থী বন্ধুরা, এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি। প্রমাণ করার জন্য আমরা একটি নমুনা ক্ষেত্র নেব। নমুনা ক্ষেত্র S। S নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n। নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n। S নমুনা ক্ষেত্রের মধ্যে k সংখ্যক সম্পূরক ঘটনা, অর্থাৎ প্রথম ঘটনা A1, দ্বিতীয় ঘটনা A2, তৃতীয় ঘটনা A3 আপ টু শেষ ঘটনা অর্থাৎ k-তম ঘটনা AK। এই ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা M1, A2 ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা M2, A3 ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা M3 এবং AK ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা MP। শিক্ষার্থী বন্ধুরা,
নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n, নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n ইকুয়াল টু, তাহলে কি লিখতে পারি দেখো, a1 ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা যোগ a2 ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা যোগ a3 ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা যোগ যোগ আপ টু a কে ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা, অর্থাৎ n ইকুয়াল টু a1 ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m1, a2 ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m2, a3 ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m3 আপ টু a কে ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা mp। ঠিক আছে বন্ধুরা? হ্যাঁ, এখন সম্ভাবনা সংজ্ঞা অনুসারে p of a1 equal to m1 divided by n, p of a2 equal to m2 divided by n, p of a3 equal to m3 divided by n up to p of ak equal to mk divided by n। সম্ভাবনা সংজ্ঞা অনুসারে লিখতে পারি p of a1 equal to m1 divided by n, p of a2 equal to m2 divided by n, p of a3 equal to m3 divided by n up to p of ak equal to mk divided by n। এখন সম্পূর্ণ ঘটনা সমূহের সম্ভাবনা সমষ্টি, সম্পূর্ণ ঘটনা সমষ্টি অর্থাৎ সামেশন I equal to 1 to k p of ai equal to p of a1 plus p of a2 plus p of a3 plus up to plus p of ak equal to সম্ভাবনা সংখ্যা অনুসারে p of a1 equal to m1 divided by n plus p of a2 equal to m2 divided by n plus p of a3 equal to m3 divided by n up to p of ak equal to mk divided by n। ঠিক আছে বন্ধুরা? হ্যাঁ, ঠিক আছে। দেখো, p of a1 equal to m1 divided by n, p of a2 equal to m2 divided by n, p of a3 equal to m3 divided by n এবং শেষটা p of ak equal to mk divided by n। এখন equal to যদি লসাগু করা হয়, তাহলে লসাগু কত হবে? লসাগু হবে n। তাহলে এখানে কি আসবে দেখো, m1 plus m2 plus m3 plus up to mk equal to m1 plus m2 plus m3 plus mk up to mk, এটা equal to, খেয়াল করো একই জিনিস, তাহলে m1 plus m2 plus m3 plus up to plus mk equal to কি লিখতে পারি? এখানে আমরা n লিখতে পারি, equal to n divided by n equal to 1, অর্থাৎ summation I equal to 1 to k p of ai equal to 1। যদি বাংলায় বলতে চাই তাহলে বলতে পারি এখানে আমরা সম্পূর্ণ ঘটনা সমূহের সম্ভাবনা সমষ্টি 1, সম্পূর্ণ ঘটনা সমূহের সম্ভাবনা সমষ্টি কত? সম্ভাবনা সমষ্টি হলো 1। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এখানে ইচ্ছা করলে আমরা একটা উদাহরণ দিয়ে দেখাতে পারি, এখানে আমরা দেখাতে পারি। তোমাদের কোনো অসুবিধা হচ্ছে কি? যদি কোনো অসুবিধা থাকে অথবা বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, এখন আমি একটা উদাহরণ দিয়ে দেখাবো।
শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে একটা সংখ্যায় একবার নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্রের মোট নমুনার সংখ্যা n ইকুয়াল টু ফলাফল সংখ্যা টু দি পাওয়ার নিক্ষেপ সংখ্যা অর্থাৎ 6 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 6 এবং নমুনা ক্ষেত্রে s ইকুয়াল টু 1 2 3 4 5 6। দেখো বন্ধুরা, a একটি ঘটনা যেখানে জোড় সংখ্যা আসে, জোড় সংখ্যার ঘটনা কি হবে? a ইকুয়াল টু 2 4 6। b একটি ঘটনা যেখানে বিজোড় সংখ্যা আসবে 1 3 5। a এবং b এর মধ্যে কোনো সাধারণ বিন্দু নেই, কাজে a এবং b কে আমরা পরস্পর বর্ধনশীল বলতে পারি। আর পরীক্ষা চালালে যে কোনো একটা ঘটনা অবশ্যই ঘটবে। কেন ঘটবে? যে ছক্কা নিক্ষেপ করলে বা গড়িয়ে দিলে 1 2 3 4 5 6 যে কোনো একটা সংখ্যা আসবে। যদি 2 আসে তাহলে বলবো a ঘটেছে, b ঘটে নাই। 3 আসলে বলবো b ঘটেছে, a ঘটে নাই। তাহলে পরীক্ষা চালালে হয় a না হয় b, যে কোনো একটা ঘটনা অবশ্যই ঘটবে। আর এই ক্ষেত্রে a ইউনিয়ন b করলে a ইউনিয়ন b ইকুয়াল টু কমন আনকমন সবগুলা বিন্দু একবার করে নিতে হবে 1 2 3 4 5 6। সম্ভাবনা সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি p of a ইকুয়াল টু অনুকূল নমুনা বিন্দু ডিভাইডেড বাই নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দু। এর মধ্যে বিন্দু আছে কয়টা? 3টে। 3/6 ইকুয়াল টু 1/2। অনুরূপভাবে p of b ইকুয়াল টু b এর অনুকূল নমুনা বিন্দু সংখ্যা 3টে, মোট বিন্দু 6টা। 3/6 ইকুয়াল টু 1/2। a ও b সম্পূরক ঘটনা। এখন a ও b এর সম্ভাবনা যোগ করলে যোগফল কি দাঁড়ায় দেখি আমরা। এখন p of a plus p of b equal to 1/2 plus 1/2 equal to 1 plus 1 equal to 2/2 equal to 1। অর্থাৎ সম্পূরক ঘটনা সমূহের সম্ভাবনা সমষ্টি 1। কি ঠিক আছে বন্ধুরা? হ্যাঁ, আমার বিশ্বাস তোমরা বাড়িতে চর্চা করলে এই উদাহরণ সবগুলো বুঝতে পারবে। ঠিক আছে? হ্যাঁ, এখন আমি আরেকটা উপপাদ্য তোমাদের দেখাবো। কোন একটি ঘটনা ঘটার সম্ভাবনার মান 0 থেকে 1 এর মধ্যে সীমাবদ্ধ। কোন একটি ঘটনা ঘটার সম্ভাবনার মান 0 থেকে 1 এর মধ্যে থাকে অথবা 0 থেকে 1 এর মধ্যে সীমাবদ্ধ। প্রত্যেকের সাথে লিখতে পারে s নমুনা ক্ষেত্রের মধ্যে a একটি ঘটনা, নমুনা ক্ষেত্রে মোট নমুনা বিন্দু n। সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে এই ঘটনা ঘটার সম্ভাবনা 0 থেকে 1 এর মধ্যে থাকবে, অর্থাৎ 0 less than or equal to p of a less than or equal to 1। কোন একটি ঘটনা ঘটার সম্ভাবনার মান 0 থেকে 1 এর মধ্যে থাকে, অর্থাৎ 0 less than or equal to p of a less than or equal to 1। শিক্ষার্থী বন্ধুরা, চলো দেখি এটা কিভাবে প্রমাণ করতে পারি আমরা। মনে করি s নমুনা ক্ষেত্রের মধ্যে a একটি ঘটনা, s একটি নমুনা ক্ষেত্র, এই নমুনা ক্ষেত্রের মধ্যে a একটি ঘটনা। নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দু n এবং a ঘটনা কোন নমুনা বিন্দুর সংখ্যা n। নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n এবং a ঘটনা কোন নমুনা বিন্দুর সংখ্যা n। সম্ভাবনা সংজ্ঞা অনুসারে
সম্ভাবনা সংজ্ঞা অনুসারে P of A equal to M divided by N। কেন? যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা ওই ঘটনা অনুকূল নমুনা বিন্দু ডিভাইডেড বাই নমুনা ক্ষেত্রে মোট নমুনা বিন্দু। এখন নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n, নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n এবং এই ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m। তাহলে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো এখানে যে a এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা সর্বনিম্ন কত হতে পারে? সর্বনিম্ন হতে পারে 0। কেন 0 হতে পারে? যে এর মধ্যে কোনো বিন্দু নাও থাকতে পারে। ছক্কা নিক্ষেপ পরীক্ষায় 1 2 3 4 5 এর কোনো একটাই আসে নাই, সেক্ষেত্রে কি হবে? ওই ঘটনার কোনো অনুকূল বিন্দু পাওয়া যাবে না। অনুরূপভাবে যদি এখানে আমরা চিন্তা করি যে a এর সর্বনিম্ন অনুকূল বিন্দুর সংখ্যা কত হবে? 0 হবে, অর্থাৎ m এর সর্বনিম্ন মান হবে 0 এবং এই ঘটনার সর্বোচ্চ অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা কয়টা হতে পারে? যে সর্বোচ্চ অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা n হতে পারে, অর্থাৎ নমুনা ক্ষেত্রে সবগুলো নমুনা বিন্দুই এই ঘটনার অনুকূলে আসতে পারে। সেক্ষেত্রে m ইকুয়াল টু হবে n, সেক্ষেত্রে m ইকুয়াল টু n। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা খুব সহজে বুঝতে পারছি যে m এর সর্বনিম্ন মান 0 এবং সর্বোচ্চ মান কত হবে? সর্বোচ্চ মান হবে n। ম্যাথমেটিক্যালি গণিতের ভাষায় আমরা লিখতে পারি তাহলে 0 লেস দ্যান অর ইকুয়াল টু m লেস দ্যান অর ইকুয়াল টু n, অর্থাৎ m এর মানটা 0 থেকে n এর মধ্যে থাকবে। ঠিক আছে বন্ধুরা? হ্যাঁ, বা সবগুলোকে যদি আমরা n দ্বারা ভাগ করি তাহলে কি দাঁড়াবে? দেখো 0 বাই n লেস দ্যান অর ইকুয়াল টু m বাই n লেস দ্যান অর ইকুয়াল টু n বাই n, বা 0 লেস দ্যান অর ইকুয়াল টু m ভাগ n, m ভাগ n ইকুয়াল টু কত? দেখো p অফ a, m ভাগ n ইকুয়াল টু p অফ a। তাতে এখানে আমরা লিখতে পারি যে p অফ a আর এখানে লেস দ্যান অর ইকুয়াল টু 1। ঠিক আছে বন্ধুরা? হ্যাঁ, অর্থাৎ 0 লেস দ্যান অর ইকুয়াল টু a, p অফ a লেস দ্যান অর ইকুয়াল টু 1, অর্থাৎ সম্ভাবনার মান 0 থেকে 1 এর মধ্যে সীমাবদ্ধ। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনার সর্বনিম্ন মান হলো 0 এবং সর্বোচ্চ মান কত হবে? সর্বোচ্চ মান হবে 1। অর্থাৎ এখানে আমরা বাংলায় ভাবে বলতে পারি যে কোন একটি ঘটনা ঘটার সম্ভাবনা মান 0 থেকে 1 এর মধ্যে সীমাবদ্ধ। ঠিক আছে বন্ধুরা? হ্যাঁ, শিক্ষার্থী বন্ধুরা আমি এবার দেখাবো কোন একটি ঘটনা ঘটা ও না ঘটার সম্ভাবনার সমষ্টি 1 বা 1। কোন একটি ঘটনা ঘটা ও না ঘটার সম্ভাবনার সমষ্টি আমি পরীক্ষা দেব অথবা দেব না। এই যে দেওয়া এবং না দেওয়া, দেওয়ার সম্ভাবনা এবং না দেওয়ার সম্ভাবনা, এই দুটো সম্ভাবনা বের করব, বের করে যোগ করলে যোগফল কত হবে? যোগফল হবে 1। অর্থাৎ কোন একটি ঘটনা ঘটা ও না ঘটার সম্ভাবনা সমষ্টি 1। এখানে কোন একটি ঘটনা ঘটার সম্ভাবনা p অফ a, p অফ a ইকুয়াল টু যদি p হয় এবং এই ঘটনা না ঘটার সম্ভাবনা, এই ঘটনা না ঘটার সম্ভাবনা p অফ a বার ইকুয়াল টু q হয়, তাহলে আমরা দেখাতে হবে p প্লাস q, p প্লাস q ইকুয়াল টু 1। অর্থাৎ কোন একটি ঘটনা ঘটার সম্ভাবনা এবং না ঘটার সম্ভাবনার যোগফল, ঘটা ও না ঘটার সম্ভাবনার যোগফল p প্লাস q ইকুয়াল টু 1। শিক্ষার্থী বন্ধুরা চলো দেখি
শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমাদের পরিপূরক ঘটনার কথা মনে আছে। হ্যাঁ, পরিপূরক ঘটনা কেমন? যে কোনো একটি ঘটনার অন্য কোনো নমুনা বিন্দু বাদ দিয়ে নমুনা ক্ষেত্রে বাকি নমুনা বিন্দুগুলো নিয়ে যে ঘটনা তৈরি হয় তাকে বলা হয় ওই ঘটনার পরিপূরক ঘটনা। আবার শোনো, কোনো একটি ঘটনার অন্য কোনো নমুনা বিন্দু বাদ দিয়ে নমুনা ক্ষেত্রের বাকি নমুনা বিন্দুগুলো নিয়ে যে ঘটনা তৈরি হয় তাকে বলা হয় ওই ঘটনার পরিপূরক ঘটনা। অর্থাৎ S equal to 1, 2, 3, 4, 5, 6 এই একটি ঘটনা যেখানে জোড় সংখ্যা 2, 4, 6। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এর পরিপূরক ঘটনা a বার ইকুয়াল টু কত? a বার ইকুয়াল টু 1, 3, 5। কেন? পরিপূরক ঘটনা হলো যে কোন একটি ঘটনা অন্য কোন নমুনা বিন্দু বাদ দিয়ে নমুনা ক্ষেত্রের বাকি নমুনা বিন্দুগুলো নিয়ে যে ঘটনা তৈরি হবে তাকে বলা হবে ওই ঘটনার পরিপূরক ঘটনা। তাহলে a এর পরিপূরক ঘটনা a বার ইকুয়াল টু কত হবে? 1, 3, 5। যেহেতু এই ঘটনা ইকুয়াল টু 2, 4, 6, অতএব a বার ইকুয়াল টু কত হবে? 1, 3, 5। দেখো, 2 যদি আসে তাহলে বলবো a ঘটেছে, 3 আসলে কি বলবো? a বার ঘটেছে। এটা আমি অন্যভাবে বলতে পারি, 3 যদি আসে তাহলে বলবো a ঘটে নাই, তাহলে বলবো a ঘটে নাই। 1 আসলে কি বলবো? a ঘটে নাই। 5 আসলে কি বলবো? a ঘটে নাই। 6 আসলে কি বলবো? a ঘটেছে। তাহলে দেখো, যদি আমরা সম্ভাবনা নির্ণয় করি তাহলে p অফ a ইকুয়াল টু কত হবে? p অফ a ইকুয়াল টু হবে অন্য কোন নমুনা বিন্দু ডিভাইড বাই নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দু। অনুরূপভাবে p অফ a বার ইকুয়াল টু হবে অন্য কোন নমুনা বিন্দু ডিভাইড বাই নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দু। তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, p অফ a এই ঘটনা ঘটার সম্ভাবনা, p অফ a ইকুয়াল টু এই ঘটনা ঘটার সম্ভাবনা, এবং p অফ a বার ইকুয়াল টু কি? p অফ a বার হলো এই ঘটনা না ঘটার সম্ভাবনা। এখানে কিন্তু আমরা যে a বার ঘটার সম্ভাবনা বলবো না, এখানে আমরা বলবো এই ঘটনা না ঘটার সম্ভাবনা। তাহলে কোন একটি ঘটনা ঘটার সম্ভাবনা এবং ওই ঘটনা না ঘটার সম্ভাবনা, এই দুই সম্ভাবনা যোগ করলে যোগফল কি হয় দেখি আমরা। দেখো যে p অফ a প্লাস p অফ a বার ইকুয়াল টু 3/6 প্লাস 3/6 ইকুয়াল টু 3 প্লাস 3 ইকুয়াল টু 6/6 ইকুয়াল টু 1। ঠিক আছে বন্ধুরা, এটা আমি উদাহরণ দিয়ে দেখালাম। এখন আমি উপপাদ্যটা কিভাবে প্রমাণ করতে পারি সেটা দেখো। মনে করি S নমুনা ক্ষেত্রের মধ্যে a একটি ঘটনা, নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n, a এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m। নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n এবং এই ঘটনা অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m। শিক্ষার্থী বন্ধুরা, এবার যদি এই ঘটনা না ঘটার ঘটনা হয়, এবার যদি এই ঘটনা না ঘটার ঘটনা হয়, তবে এবার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা কত হবে? নিশ্চয়ই মনে আছে শিক্ষার্থী বন্ধুরা। দেখো যে কোনো একটি ঘটনা অনুকূল নমুনা বিন্দু বাদ দিয়ে নমুনা ক্ষেত্রের বাকি নমুনা বিন্দুগুলো নিয়ে যে ঘটনা তৈরি হয় তাকে বলা হয় এই ঘটনা পরিপূরক ঘটনা অথবা এই ঘটনা না ঘটার ঘটনা। তাহলে দেখো, এই ক্ষেত্রে a বারের অনুকূল নমুনা বিন্দু কত হবে? নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n এবং এই ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা n। অতএব a বারের অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা হবে n মাইনাস n। ঠিক আছে বন্ধুরা? হ্যাঁ, ঠিক আছে। দেখো যে a বারের অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা n মাইনাস n। তাহলে কি আসলে এখানে দেখো যে a ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা n এবং a বারের অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা n মাইনাস n। সম্ভাবনা সারণী অনুসারে p অফ a ইকুয়াল টু m বাই n এবং p অফ a বার ইকুয়াল টু n মাইনাস m বাই n। কেন? যেহেতু a বারের অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা n মাইনাস n এবং নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n, অতএব p অফ a বার ইকুয়াল টু n মাইনাস m ডিভাইড বাই n। এখন
এই ঘটনা ঘটার সম্ভাবনা যদি পি হয়, পি, তাহলে পি ইকুয়াল টু কত, এম বাই এন, এবং এবার ঘটার সম্ভাবনা অথবা এই ঘটনা না ঘটার সম্ভাবনা যদি কিউ হয়, তাহলে কিউ ইকুয়াল টু এন মাইনাস এম বাই এন। শিক্ষার্থী বন্ধুরা, এখন খেয়াল করো যে কোন একটি ঘটনা ঘটার সম্ভাবনা পি অফ এ এবং এই ঘটনা না ঘটার সম্ভাবনা পি অফ এ বার ইকুয়াল টু পি অফ এ ইকুয়াল টু কত, পি, এবং পি অফ এ বার ইকুয়াল টু কিউ ইকুয়াল টু এম ডিভাইড বাই এন, এম ডিভাইড বাই এন প্লাস এম মাইনাস এন বাই এন, এন ইকুয়াল টু দশমিক করা হয়, দশমিক হবে এন, এম প্লাস এম এন মাইনাস এন ইকুয়াল টু এন বাই এন ইকুয়াল টু 1। অতএব কোন একটি ঘটনা ঘটার সম্ভাবনা এবং না ঘটার সম্ভাবনার যোগফল, কোন একটি ঘটনা ঘটা ও না ঘটার সম্ভাবনার যোগফল p প্লাস q ইকুয়াল টু 1। অথবা লেখা যায় p অফ, অথবা লিখতে পারি p অফ a প্লাস p অফ a বার ইকুয়াল টু 1। অর্থাৎ কোন একটি ঘটনা ঘটা ও না ঘটার সম্ভাবনার সমষ্টি 1। ঠিক আছে বন্ধুরা? হ্যাঁ, শিক্ষার্থী বন্ধুরা, সম্ভাবনার আজ আমার শেষ ক্লাস। আমি তোমাদের জন্য প্রতিভা সংজ্ঞা, উপপাদ্য এবং উপপাদ্যগুলো কিভাবে প্রমাণ করতে হবে সবই দেখিয়েছি। নমুনা ক্ষেত্রে কিভাবে লিখতে হয়, নমুনা ক্ষেত্রে মোট নমুনা বিন্দুর সংখ্যা, কোন একটি ঘটনার মোট নমুনা বিন্দুর সংখ্যা এবং সম্ভাবনা কিভাবে নির্ণয় করতে হয় সবই দেখিয়েছি। আমার বিশ্বাস তোমরা একটু চর্চা করলে এই সমস্যার সমাধানগুলো করতে পারবে। আমি এখন তোমাদের জন্য একটা অঙ্ক দেখাবো। অঙ্কটা হবে এরকম, দুটা মুদ্রা এবং একটা ছক্কা একসঙ্গে নিক্ষেপ করব। দুটা মুদ্রা এবং একটা ছক্কা একসঙ্গে নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্রে কি হবে এবং ওখান থেকে আমরা কিভাবে সম্ভাবনা, কোন একটি ঘটনার সম্ভাবনা কিভাবে নির্ণয় করতে পারি সেটা আমি দেখাবো। শিক্ষার্থী বন্ধুরা, দুটা মুদ্রা একটা ছক্কা, দুটা মুদ্রা এবং একটা ছক্কা একত্রে একবার নিক্ষেপ করা হলে অথবা কি করব, একটা কৌটার মধ্যে দুটা মুদ্রা এবং একটা ছক্কা একবার গড়িয়ে দেব। গড়িয়ে দিলে নমুনা ক্ষেত্রে মোট নমুনা বিন্দুর সংখ্যা n ইকুয়াল হবে ফলাফল সংখ্যা টু দি পাওয়ার নিক্ষেপ সংখ্যা, ফলাফল সংখ্যা টু দি পাওয়ার নিক্ষেপ সংখ্যা ইকুয়াল হবে 2 টু দি পাওয়ার 2 ইনটু 6 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 4 ইনটু 6 ইকুয়াল টু 24। অর্থাৎ দুটা মুদ্রা এবং একটা ছক্কা একত্রে একবার নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্রে মোট নমুনা বিন্দুর সংখ্যা n ইকুয়াল টু ফলাফল সংখ্যা টু দি পাওয়ার নিক্ষেপ সংখ্যা ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2 ইনটু 6 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 4 ইনটু 6 ইকুয়াল টু 24। শিক্ষার্থী বন্ধুরা, এটা একটু খেয়াল করো, একটা মুদ্রা দুইবার নিক্ষেপ অথবা দুটা মুদ্রা একবার নিক্ষেপ করলে একই ফলাফল আসবে। একটা মুদ্রা দুইবার নিক্ষেপ অথবা দুটা মুদ্রা একবার নিক্ষেপ করলে একই ফলাফল আসবে। একটা মুদ্রা দুইবার নিক্ষেপ করলে ফলাফল কি আসে, 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 4, এবং এর সাথে একটা ছক্কা আমি একবার নিক্ষেপ করব, তাহলে কত হবে 6 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 6, 4 ইনটু 6 ইকুয়াল টু 24। নমুনা ক্ষেত্রটি হবে নিম্নরূপ। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, নমুনা ক্ষেত্র কিরকম হবে, নমুনা ক্ষেত্র হবে একটা মুদ্রা দুইবার নিক্ষেপ HH HT TH TT, ছক্কা একবার নিক্ষেপ 1
2 3 4 5 6 ছক্কায় 1 সেক্ষেত্রে কি হতে পারে মুদ্রা দুটো মাথায় আসতে পারে 1 ace 1 ast 1 ts 1 tt 2 aces 2 ast 2 ts 2 tt 3 aces 3 ast 3 ts 3 tt 4 aces 4 ast 4 ts 4 tt 5 aces 5 ast 5 ts 5 tt 6 aces 6 ast 6 ts 6 tt শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো নমুনা ক্ষেত্রের মোট উন্নয়ন বিষয় কত 24 এখানে 24টা ফলাফল বা 24টা নমুনা দেওয়া আছে তাহলে একটা মুদ্রা দুইবার এবং একটা ছক্কা অথবা দুটা মুদ্রা ও একটা ছক্কা একবার নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্রের মোট উন্নয়ন সংখ্যা হবে 24টা এবং নমুনা ক্ষেত্র হবে নিম্নরূপ এখন এখান থেকে যে কোনো একটা ঘটনা আমরা তৈরি করে নিতে পারি যে কোনো একটা ঘটনা তৈরি করে নিয়ে সম্ভাবনা নির্ণয় করা যাবে তৈরি কিভাবে করবো দেখো দুটা মুদ্রা ও একটা ছক্কা একবার নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্র লিখতে হবে লিখেছি এখানে আমি এখন আমি বলবো মুদ্রায় দুটা মাথা আসার সম্ভাবনা কত অথবা যদি বলি ছক্কায় জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত ছক্কায় জোড় সংখ্যা অথবা মুদ্রায় দুটা মাথা আসার সম্ভাবনা কত মুদ্রায় দুটা মাথা শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো মুদ্রায় দুটি মাথা আসার ঘটনা যদি এ হয় মুদ্রায় দুটা মাথা ছক্কায় কি আসবে সেটা কিন্তু বলা নাই এখানে মুদ্রায় দুটা মাথা আসার ঘটনা যদি এ হয় তাহলে এ ইকুয়াল টু কত হবে খেয়াল করো এ ইকুয়াল টু হবে 1 aces 2 aces 3 aces 4 aces 5 aces 6 aces অর্থাৎ এই ঘটনা ইকুয়াল টু হবে 1 aces 2 aces 3 aces 4 aces 5 aces 6 aces অর্থাৎ এই ঘটনার কোন উদাহরণের সংখ্যা m equal to 6 সম্ভাবনা সংখ্যা অনুসারে p of a equal to m divided by n equal to 6 by 24 equal to 1 by 4 equal to 0.25 ঠিক আছে বন্ধুরা কোন একটি ঘটনার কোন বিশেষতা বের করতে পারলে আমরা কি করতে পারবো ওই ঘটনা ঘটার সম্ভাবনা নির্ণয় করতে পারবো তাহলে এখানে আমাদের দুটো জিনিস খেয়াল করতে হবে প্রথমত নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দু সংখ্যা এবং দ্বিতীয়ত যে ঘটনা আমরা সম্ভাবনা বের করব ওই ঘটনা অনুকূল নমুনা বিন্দু সংখ্যা আমাদের বের করে নিতে হবে ঠিক আছে বন্ধুরা দেখো আমি আরেকটা প্রশ্ন বলেছি এখানে ছক্কায় জোড় সংখ্যা ছক্কায় জোড় সংখ্যা কয়টা বিন্দু আছে তিনটা বিন্দু আছে 2 4 6 এখানে মুদ্রায় কি আসবে সেটা কিন্তু বলা নাই তাহলে কি হতে পারে দেখো যে ছক্কায় জোড় সংখ্যা আসার ঘটনা যদি b হয় ছক্কায় জোড় সংখ্যা আসার ঘটনা যদি b হয় তাহলে b কত হবে দেখো 2 aces 2 ast 2 ts 2 tt 2 aces 2 aces 2 ast 2 ts 2 tt 4 aces 4 ast 4 ts 4 tt 6 aces 6 ast 6 ts 6
তিথি। অর্থাৎ বি ঘটনার অনুকূল অনুনাবিন্দু সংখ্যা m = 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। অর্থাৎ বি ঘটনার অনুকূল অনুনাবিন্দু সংখ্যা = 12। অতএব বি ঘটনা ঘটার সম্ভাবনা p of b = অনুকূল অনুনাবিন্দু ডিভাইডেড বাই নমুনা ক্ষেত্রের মোট অনুনাবিন্দু m/n = 12/24 = 1/2 = 0.5। ঠিক আছে বন্ধুরা? হ্যাঁ, তাহলে দেখো যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা বের করতে চাইলে আমাদের দুটো মান আগে বের করে নিতে হবে। প্রথমত বের করতে হবে কোনো একটি ঘটনা ঘটার অনুকূল অনুনাবিন্দু সংখ্যা, অর্থাৎ যে ঘটনা আমরা সম্ভাবনা বের করব ওই ঘটনার অনুকূল অনুনাবিন্দু সংখ্যা বের করতে হবে, আর সেই সাথে নমুনা ক্ষেত্রে মোট অনুনাবিন্দু সংখ্যা বের করতে হবে। যদি আমরা নমুনা ক্ষেত্রের মোট অনুনাবিন্দু সংখ্যা এবং ওই ঘটনার অনুকূল অনুনাবিন্দু সংখ্যা বের করতে পারি তাহলে খুব সহজে সম্ভাবনা নির্ণয় করা যাবে। ঠিক আছে বন্ধুরা? হ্যাঁ, তোমাদের উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় সম্ভাবনা বই খুললে অনেকগুলো উদাহরণ দেখতে পারবা। সেখানে মুদ্রা, ছক্কা, বল এবং তাস এগুলো সব অঙ্ক দেওয়া আছে। উদাহরণগুলো দেখে তারপর তোমরা অনুশীলনে প্র্যাকটিস করবে। শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় সম্ভাবনা, এটা হলো দ্বিতীয় পত্রের মূল চ্যাপ্টার। পরীক্ষায় প্রশ্ন সংক্রান্ত কোনো কথা বলতে চাইলে আমি এখান থেকে নির্দ্বিধায় বলতে পারি দুটা প্রশ্ন হবে, কমপক্ষে 3টা হবে এমসিকিউ প্রশ্ন এবং সৃজনশীলে এই অধ্যায় থেকে কমপক্ষে 2টা প্রশ্ন হবে। এই অধ্যায় তোমরা যদি ভালো করে পড়ো তাহলে 10 10 20 আর 3 তোমরা 23 অ্যান্সার করতে পারবা। ঠিক আছে বন্ধুরা? তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে আমার বিশ্বাস তোমরা এখান থেকে এই অধ্যায় থেকে কমপক্ষে 2টা প্রশ্নের অ্যান্সার তোমরা করতে পারবা। সম্ভাবনা অধ্যায়ের আলোচনা আমি এখানে শেষ করব। শিক্ষার্থী বন্ধুরা, আগামীকালও আমার তোমাদের সাথে ক্লাস আছে। আশা করি ওই ক্লাসে তোমরা আমার সাথেই থাকবে। আর আমরা সবাই নিজ নিজ ক্ষেত্র থেকে দায়িত্বশীল আচরণ করব। সুস্থ এবং সুন্দর থাকার জন্য নিজে ঘরে থাকবো, পরিবার পরিজনকে ঘরে রাখার সহযোগিতা করব। সবাইকে ধন্যবাদ।